কিন্তু বিভিন্ন ইতিহাসের টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। চলে আসি আজকের আমাদের মূল টপিক। আমাদের আজকের মূল টপিক কি? মনসবদারি ব্যবস্থা। তাহলে দেখো, এই মনসবদারি যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা কী জিনিস প্রথমে আমাকে সেটা জানতে হবে। মনসবদার কথা বা মনসব কথার অর্থটা কি? এই মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা বা র্যাঙ্ক। ঠিক আছে, পদমর্যাদা বা র্যাঙ্ক। তো এই মনসবদারি বা মনসব জিনিসটা কি? এই পদমর্যাদার অধিকারী বা এই যে র্যাঙ্ক, এই র্যাঙ্কের অধিকারী ব্যক্তি যারা ছিল তারাই কিন্তু মনসবদার নামে পরিচিত। গেল? তাহলে কি, মুঘল আমলে এই বিশেষ পদমর্যাদাভুক্ত যে ব্যক্তিগণ বা ব্যক্তিবর্গ তারাই মনসবদার নামে পরিচিত, অর্থাৎ যাকে মনসব দেওয়া হতো তিনিই হচ্ছেন মনসবদার। আর এই মনসবদারি প্রথাটা কি টাইপের প্রথা? এটা কিন্তু ছিল একটা পার্শ্বিক প্রথা। ঠিক আছে, তাহলে মনসবদারি প্রথাটা কি টাইপের প্রথা? এটা একটা পার্শ্বিক প্রথা। এই প্রথাটা কোথায় চালু ছিল আগে? এটা চালু ছিল চেঙ্গিস খাঁ এবং তৈমুরলং এদের শাসন ব্যবস্থাতে। কোথায়? নাকি মধ্য এশিয়াতে। তাহলে আমরা জানি যে মুঘলরা ভারতবর্ষে আসার আগে বা মুঘলরা চেঙ্গিস খাঁ এবং তৈমুরলংয়ের বংশধর। ঠিক আছে, তো সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যেমন যে বাবর ছিলেন হচ্ছে চেঙ্গিস খাঁয়ের ওই মায়ের দিকের বংশ, আর তৈমুরলংয়ের তৈমুরলং বাবর ছিল তৈমুরলংয়ের বাবার দিকের বংশ। মানে এক কথা যদি বলি যে তৈমুরলং হচ্ছে বাবরের পিতার দিকের বংশ, আর চেঙ্গিস খাঁ হচ্ছে বাবরের মাতার দিকের বংশ। ঠিক আছে, তো এরকমভাবে আমরা জানি। তো এই বংশতেই কিন্তু বা এই দুটো যে নাম, এই দুটো কিন্তু খুব পরিচিত একটা নাম। তো এখানেই কিন্তু এই শাসনকালে বা চেঙ্গিস খাঁ এবং তৈমুরলংয়ের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার দিকে কিন্তু মধ্য এশিয়ায় কিন্তু এই মনসবদারি প্রথাটা কিন্তু চালু ছিল। তো এটাকে ভারতে কে আমদানি করলো? তাহলে এটাকে ভারতে আমদানি করলো মুঘল সম্রাট আকবর। কবে? 1577 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট আকবর কিন্তু, যদি বলা হয় মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন বা শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, তাহলে কিন্তু হবে মুঘল সম্রাট আকবর। তাহলে দেখতে পাচ্ছি আকবর 1577 খ্রিস্টাব্দে ভারতবর্ষে মনসবদারি প্রবর্তন করলো বা মনসবদারি প্রথার প্রবর্তন করলো। তো এবার প্রশ্নটা হচ্ছে, কী দরকার পড়লো এই প্রথাটা প্রবর্তন করার? অর্থাৎ এই মনসবদারি প্রথা প্রবর্তনের উদ্দেশ্যগুলো কী কী? তো দেখা যাচ্ছে যে মুঘলরা যখন ভারতবর্ষে আসছে প্রথম, তার মানে একটা নতুন ভারতবর্ষে প্রথম আসলো, মানে একটা নতুনভাবে কিন্তু রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে। তো সেই সময় সমস্ত কিছুই আছে নতুন। তাহলে সেই সময় এই প্রশাসনকে সমর্থবান তৈরি করার জন্য একটা সেটআপের দরকার। অর্থাৎ রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যে শক্তি সমর্থিত প্রশাসনিক যন্ত্রের দরকার, সেই প্রশাসনিক যন্ত্রের এককই হলো এই মনসবদারি ব্যবস্থার একটা ধরন। গেল? তো এক্ষেত্রে বলা হচ্ছে যে রাজকর্মচারীদের সংগঠিত করা হয়েছিল এই ব্যবস্থার মাধ্যমে। মানে মনসবদারি ব্যবস্থার মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি যে মুঘল সাম্রাজ্যের যে রাজকর্মচারীরা ছিল তাদেরকে একসাথে সংগঠিত করা হয়েছিল। 2 নাম্বার, জায়গিরদারদের দুর্নীতি যে হচ্ছিল সেটা দমন হয়েছিল। তো জায়গিরদারদের দুর্নীতিটা কীভাবে আমরা দেখতে পাচ্ছি? আমরা ইকতা ব্যবস্থার কথা পড়েছি, যেটা সুলতানি আমলে ছিল ইকতা ব্যবস্থা। আর মোহাম্মদ বিন তুগলকের পরবর্তী সুলতান ফিরোজ তুগলক তিনি কিন্তু এই ইকতা ব্যবস্থাকে বংশানুক্রমিক করে দেওয়া হয়েছিল। তো এই বংশানুক্রমিক এই ব্যবস্থাটা তার মানে ইকতা ব্যবস্থা বংশানুক্রমিক যখন করা হচ্ছে, তা সেই সময় থেকে একদম 1577 পর্যন্ত যে সময় মনসবদারি প্রবর্তন হচ্ছে, যে বড় একটা সময়, মোটামুটি 190 বছরের মতো সময়কাল, এই সময়কালে কিন্তু মনসবদারের উদ্ভব ঘটেছিল। অর্থাৎ এই মনসব বলছি, জায়গিরদারের উদ্ভব ঘটেছিল। তারা বংশানুক্রমিকভাবে জমি দখল করেছিল, তারা নিজেরাই প্রশাসন চালাতো, তাদের কথাতেই সব কিছু হতো। তো এইরকম একটা ব্যবস্থা যখন হয়, তাদের ক্ষমতা অত্যধিক পরিমাণে বাড়ার জন্য তারা দুর্নীতি কিন্তু করাও শুরু করেছিল। তো প্রশাসনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দুর্নীতি দমন করতে হবে। তো সেই কারণেই আকবর কিন্তু চাইছিল যে কীভাবে দুর্নীতিটা দমন করা যায়। এরই ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি তিনি মনসবদারি যে প্রথা সেটা প্রবর্তন করেছিলেন। 3 নম্বর উদ্দেশ্য কি? খালিসা জমির পরিমাণ বাড়িয়ে তিনি সরকারি আয় বৃদ্ধি করার একটা পরিকল্পনা করেছিলেন। এই যে জায়গিরদাররা অনেকটা পরিমাণ জমি দখল করে আছে, তো তখন তিনি কি করেছিলেন? সেই জায়গিরদারদের কাছ থেকে জমিগুলো আবার পুনরায় নিয়ে নেওয়া হলো। সরকার পুনরায় গ্রহণ করলো বা অধিগ্রহণ করলো, করার পর সেটাকে খালিসা জমিতে পরিণত করলো। খালিসা জমি কথার অর্থ কি? খালিসা জমি কথার অর্থ হচ্ছে সরকারের নিজস্ব জমি বা সরকারের খাস জমি, যেখান থেকে সরকার ডাইরেক্ট কিন্তু রাজস্ব আদায় করতে পারত। ঠিক আছে, তাহলে যত বেশি, মানে এটা যদি আমরা একটা কেক ধরি, তাহলে কি পুরোটাই হচ্ছে, মানে এই পুরোটাই কী হবে? সরকারের জমি। এর মধ্যে একটা পিস এরকম, তো এই পিসটাই হচ্ছে কি একটা পরিমাণ বা একটা অংশ, যেটা ইকতার বলা হয়েছিল, ঠিক একই রকমই একটা নির্দিষ্ট অংশই হচ্ছে একজনকে দেওয়া হতো। ঠিক আছে, এরকমভাবে বিভিন্ন জায়গিরদার ছিল যাদেরকে বিভিন্ন একটা করে পিস, মানে একটা করে জায়গার অংশ দেওয়া হতো। তো সেইগুলোই হচ্ছে অনেকটা যত দিন যাচ্ছে তাহলে কি আস্তে আস্তে এগুলো সব বেড়ে গেছে, ফলে কি খালিসা জমির পরিমাণটা কমে গেছে। তো খালিসা জমির পরিমাণ যদি কমে যায়, তাহলে কি রাজার আয়ের উৎসটাও কমে গেছে। তো সেই আয়ের উৎসটাকে বাড়ানোর জন্য কিন্তু তিনি এই ব্যবস্থার প্রবর্তন করেছিলেন আর কি। 4 নম্বর উদ্দেশ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জায়গিরদারদের বংশানুক্রমিক যে ক্ষমতা, যে অনেক দিন থেকে যে বংশানুক্রমিক ক্ষমতা তারা ভোগ করেছিল, সেই ক্ষমতা কিন্তু তারা হ্রাস করার একটা চেষ্টা করা হয়েছিল। কেন? তার কারণ, যদি কোনো একজন ব্যক্তি সে নিজের যোগ্যতায় কোনো একটা পদ পায়, তার পুত্র যে সেই যোগ্যতাটাই থাকবে, মানে তার পুত্রেরও যে সেই যোগ্যতাই থাকবে তা তো না। তাহলে তার পুত্র যদি অযোগ্যও হয়, তখনও দেখা যেত কি বংশানুক্রমিক হওয়ার জন্য এই জায়গা বা এই জিনিসগুলো ভোগ করতো। তো এইটা যদি হয়, তাহলে প্রশাসনের ক্ষেত্রে সেটা একটা ক্ষতিকর ব্যাপার। সেই কারণে আকবর কিন্তু কী করেছিল? বংশানুক্রমিক কিন্তু যে ব্যবস্থা সেটাকে বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, তো এরকমভাবে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি মনসবদারি যে প্রথা সেটা প্রবর্তন করা হয়েছিল এই সমস্ত কারণের জন্য। তো যাই হোক, এই সমস্ত কারণে আকবর জায়গিরদারি প্রথার অবসান ঘটিয়ে মনসবদারি প্রথা চালু করেছিল। ঠিক আছে।